অমলা এবং রিনিতার শাশুড়িমা রত্নাদেবী তার দুই বৌমাকে নিজের কাছে ডাকে। দুই বৌমা শাশুড়ি মায়ের আওয়াজ শুনে মাথায় ঘোমটা দিয়ে সেখানে চলে আসে। রত্নাদেবীর দুই বৌমা একেবারে ভিন্ন প্রকৃতির ছিল। অমলা ভীষণ সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল। অন্যদিকে রিনিতা শহর থেকে আসার ফলে সে খুবই ঔদ্ধত্যপূর্ণ এবং অহংকারী স্বভাবের ছিল। বাড়ির বড় বৌমা রান্না করা থেকে শুরু করে সকল প্রকার ঘরোয়া কাজ করে। অন্যদিকে ছোট বৌমা পটের রানী সেজে বসে থাকে। দুদিন পর পাশের গ্রাম থেকে আমার দুঃসম্পর্কের মেসোমশাই আসবেন। ওনার আপ্যায়নে কোনো রকম ত্রুটি যেন না থাকে, না হলে তোমাদের একদিন কি আমাদের একদিন, মনে থাকবে? আপনি একদম চিন্তা করবেন না মা, আমি সব ভালো করে দেখাশোনা করব। আপনি সব আমার উপরে ছেড়ে দিন। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, উনি রুটি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করেন। আর উনি যদি রুটি খাওয়া শুরু করেন তাহলে 100টা রুটি একেবারে খেয়ে ফেলে। 100টা রুটি খাওয়ার কথা শুনে রিনিতা ভীষণ জোরে জোরে হেসে ওঠে। রত্নাদেবী নিজের ছোট বৌমাকে এমন করে হাসতে দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। তোমার সাহস তো কম নয় দেখছি। তুমি আমার মেসোমশাইয়ের রুটি খাওয়ার কথা শুনে এরকম করে হেসে উঠলে কেন? এমন তোমার হাবভাব যেন রুটি বানানো তোমার কাছে কোনো ব্যাপার নয়। একেবারেই ঠিক কথা বলেছেন, আমার কাছে রুটি বানানো কোনো ব্যাপার নয়। আমি এক তুড়ি দিয়ে 100টা গোল রুটি বানিয়ে দেব। ওই তো হালকা করে আটা মাখবো, তারপর বেলুনি দিয়ে 100টা গোল বানাবো আর হালকা করে সেঁকে দেবো, ব্যাস হয়ে গেল গরম গরম রুটি। যতটা মনে হচ্ছে রুটি বানানো ততটা সহজ নয়। আমি বাপের বাড়িতে 3 বছর ধরে গোল রুটি বানানো শিখেছি, আর যারা প্রথমবার রুটি বানায় তাদের রুটি তো টেরা বেঁকা হবেই। রত্নাদেবী তার দুই বৌমার মধ্যে কথা কাটাকাটি থামিয়ে দেয়। সে নিজে ছোট বৌমার মুখে এক তুড়িতে 100টা রুটি বানানোর কথা শুনে সামান্য অবাকও হয়। এর ফলে সে একটা ছোট পরীক্ষা নেওয়ার কথা ভাবে। সে প্রথমে একদিনের মধ্যে নিজের দুই বৌমার 100টা করে রুটি বানানোর পরীক্ষা নেবে বলে সিদ্ধান্ত নেয়। রুটি বানানো অতই যখন সোজা, তাহলে যে আমাকে কালকের মধ্যে ভালো করে রুটি বানিয়ে খাওয়াতে পারবে তাকে আমি পরশুদিন আমার মেসোমশাইকে রুটি বানিয়ে খাওয়ানোর দায়িত্ব দেব। কারণ আমি ভালো করেই জানি তোমাদের দুজনেরই আমার সোনা গহনার উপর ভালোই চোখ আছে। তাই যে আমার মেসোমশাইকে ভালো করে রুটি খাইয়ে খুশি করতে পারবে সে আমার সোনার গহনার অধিকারী হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দুই বৌমা মনে মনে খুবই খুশি হয়। বড় বৌমা মনে মনে গভীরভাবে আত্মবিশ্বাসী ছিল যে তার মতো সুন্দর গোল রুটি তার ছোট যা অন্তত বানাতে পারবে না। অন্যদিকে রিনিতাও নিশ্চিন্তে থাকে। সেদিন রাত্রিবেলা দুই বৌমা রান্নাঘরে রুটি বানানোর জন্য ঢুকে পড়ে। দুই বৌমা নিজেদের মতো করে রুটি বানানো শুরু করে দেয়। 100টা রুটি বানাতে প্রায় বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে তারা সারা রাত ধরে রুটি বানিয়ে যায়। সেই সময়, কি হলো রিনিতা, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই খুব সুন্দর রুটি বানাতে পারিস, তাহলে এখন তোর এই হাল কি করে হচ্ছে? দিদি, তোমার বানানো রুটিগুলো কি সুন্দর গোল গোল হচ্ছে, আর আমার রুটিগুলো দেখো সবকটা টেরা বেঁকা। আমি কিছুতেই গোল রুটি বেলতে পারছি না। বড় মুখ করে শাশুড়ি মাকে বলে তো দিলাম যে আমি কিছুক্ষণের মধ্যে 100টা রুটি বানিয়ে ফেলবো। এখন মনে হচ্ছে আমি একটাও গোল রুটি বানাতে পারবো না। গোল রুটি বানানো একটা আর্ট, সুতরাং এই রুটি বানানো তোর দ্বারা হবে না। তুই বরং ঘরে গিয়ে আরাম কর, যা। এভাবেই বাড়ির বড় বৌমা সুন্দর করে গোল গোল গরম গরম রুটি বানাতে থাকে। কিন্তু অন্যদিকে ছোট বৌমা একটা রুটিও গোল বেলতে পারে না। সে শহুরে মেয়ে হওয়ায় এবং রুটি বানাতে না জানায় তার বানানো প্রত্যেকটা রুটি টেরা বেঁকা ধরনের হয়। সকাল হতে না হতেই কমলার প্রায় 100টা গোল সুন্দর রুটি তৈরি হয়ে যায়। রিনিতা তখনও বিভিন্ন দেশের ম্যাপের মতো রুটি বেলতেই থাকে। ঠিক এমন সময় তাদের শাশুড়ি মা রান্নাঘরে চলে আসে। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা কালকে রুটি বানানোর জন্য সারা রাত ধরে অনেক পরিশ্রম করেছো। কই দেখি তোমরা দুজনে কেমন রুটি বানিয়েছো, আমাকে দেখাও। অমলা সেই মুহূর্তে তার শাশুড়ি মায়ের সামনে সুন্দর গোল গোল রুটি থালায় পরিবেশন করে দেয়। রিনিতা লজ্জায় মুখ নামিয়ে থাকে, কারণ সে একটাও গোল রুটি তার শাশুড়ি মাকে পরিবেশন করতে পারে না। রিনিতার হাতে তৈরি করা টেরা বেঁকা কালো পোড়া রুটি দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে হেসে ওঠে। সে নিজের ছোট বৌমাকে ভীষণ পরিমাণে হাস্যকর করে তোলে। ওরে বাবা রিনিতা, তুমি কেমন রুটি বানিয়েছো? তোমার রুটি বানানো দেখে আমি নিজেই রুটি বানানো ভুলে যাব।
একটা রুটিও গোল বেলতে পারোনি। ভাগ্যিস আমি তোমাদের দুজনকে আগে পরীক্ষা করে নিয়েছিলাম, না হলে আমার মেসোমশাইকে যদি এরকম টেরা বেঁকা রুটি বানিয়ে খাওয়াতে তাহলে তো উনি জীবনে আমার মুখও দেখতেন না। এই বলে রত্নাদেবী সমস্ত রুটি বানানোর দায়িত্ব তার বড় বৌমাকে দিয়ে দেয়। আর এই রুটি বানানোর প্রতিযোগিতায় সে তার বড় বৌমাকেই জয়ী হিসেবে ঘোষণা করে। শাশুড়ি মায়ের এরকম ব্যবহারে শহুরে ছোট বৌমার ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে যায়। সে কিছুতেই তার পরাজয় মেনে নিতে পারে না। আমি মানছি যে আমি গোল ভালো রুটি বানাতে পারিনি, কিন্তু তাই বলে আমাকে এভাবে কথা শোনাবেন না মা। আপনার মেসোমশাই আসতে এখনো একদিন দেরি আছে, আমাকে আর একটা দিন সুযোগ দিন, দেখবেন আমি ঠিক গোল রুটি বানিয়েই ছাড়বো। কোনো দরকার নেই, তোমার উপর আমি আর বিশ্বাস করতে পারবো না। তুমি কেবলমাত্র মুখেই বড় বড় কথা বলো। হ্যাঁ মা, ছোট যখন বলছে ওকে আর একটা সুযোগ দিয়ে দিন। আর এই একদিনে গোল রুটি বানানো যদি এত সহজ হতো তাহলে সবাই একদিনেই গোল রুটি বানানো শিখে যেত, তাহলে আর ছোটকে বিভিন্ন দেশের ম্যাপের মতো টেরা রুটি বানাতে হতো না। রত্নাদেবী প্রথমে রাজি হতে না চাইলেও পরে সে তার শহুরে ছোট বৌমাকে গোল রুটি বানানোর জন্য আর একটা সুযোগ দিয়ে দেয়। এর ফলে রিনিতা ভীষণ পরিমাণে খুশি হয়। এভাবেই প্রায় বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিনিতা হাজার চেষ্টা করলেও কিছুতেই গোল রুটি বানাতে পারে না। তার প্রত্যেকটা রুটি টেরা বেঁকা আকৃতিরই হয়। এর ফলে সে কিছুতেই কিছু বুঝে উঠতেও পারে না। আমার কিছু ভালো লাগছে না, বড় মুখ করে শাশুড়ি মাকে বলে বসলাম যে গোল গোল রুটি বানাবো, কিন্তু এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। যাই একটু বাইরের খোলা হাওয়ায় ঘুরে আসি, যদি কোনো উপায় বের হয়। এই বলে রিনিতা বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। বাইরের খোলা হাওয়ায় ঘুরতে ঘুরতে সে একটি গরুর খাটালের সামনে চলে আসে। সেখানে খাটালের মালকিন সেই সময় গোবর দিয়ে ঘুঁটে বানাতে ব্যস্ত ছিল। তাকে গোল গোল ঘুঁটে বানাতে দেখে রিনিতার মাথায় একটি অসামান্য বুদ্ধি খেলে ওঠে। সেই মুহূর্তে সে খাটালের ভেতরে যায় আর সেই খাটালের মালকিনের পাশে বসে পড়ে। তোমাকে দেখে ভীষণ চেনা চেনা লাগছে। ও, তুমি রত্নার ছোট বৌমা তাই না? তোমাকেই তো রত্নার ছোট ছেলে শহর থেকে বিয়ে করে নিয়ে এসেছিল। তা তুমি আমার কাছে কি করতে এসেছো? আমি আপনার কাছে গোবরের গোল গোল ঘুঁটে বানানো শিখতে চাই। আপনি প্লিজ আমাকে এরকম করে গোল ঘুঁটে বানানো শিখিয়ে দিন না। রিনিতার কথা শুনে সেই মহিলা ভীষণ পরিমাণে অবাক হয়। রিনিতা তাকে গোল গোল রুটি বানানোর সমস্যার কথা খুলে বললে ওই খাটালের মালকিন ভীষণ জোরে জোরে হেসে ওঠে। সে কিছুতেই রিনিতাকে গোবর দিয়ে ঘুঁটে বানানো শেখাতে চায় না। আরে, তুমি আটার রুটির সাথে গোবরের ঘুঁটের তুলনা করছো? না না, আমি এইসব কাজ তোমাকে শেখাতে পারবো না। তারপর তোমার শাশুড়ি মা আমাকে ধরে ঝাঁটা পেটা করবে। রিনিতা কিছুতেই সেই মহিলার কথা শুনতে চায় না। সে তাকে অনেকবার করে জোর করলে খাটালের মালকিন রিনিতাকে গোবরের ঘুঁটে বানানো শেখাতে রাজি হয়। প্রায় কিছুক্ষণের মধ্যে শহুরে বৌমা গোল গোল গোবরের ঘুঁটে বানানো শিখে ফেলে। সে মনে মনে ভেবে নেয় যে গোবর দিয়ে ঘুঁটে বানাতে পারা মানে আটা দিয়ে গোল গোল রুটি বানানো খুবই সহজ কাজই হবে। রিনিতা আনন্দে নাচতে নাচতে নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে। এবার আমাকে অমলা বৌদির মতো গোল গোল রুটি বানাতে কেউ আটকাতে পারবে না। যেমন করে গোবরের ঘুঁটে বানিয়েছি ঠিক সেই রকম পদ্ধতিতে আটা দিয়ে আমি রুটি বানাবো। এই বলে রিনিতা হাতের মধ্যে আটার লেচি থেবড়ে রুটি বানানো শুরু করে দেয়, কিন্তু তবুও তার একটাও রুটি গোল হয় না। এর ফলে সে ভীষণ পরিমাণে রেগে যায়। সে কিছুতেই কিছু না করতে পেরে রুটি গোল করার জন্য আটার লেচিগুলিকে হাতে থেবড়ে দেওয়ালে মারতে শুরু করে দেয়, কিন্তু তাতেও তার রুটি গোল হয় না। ছোট বৌমার এমন কীর্তি দেখে শাশুড়ি মা এবং বড় বৌমা ভীষণ পরিমাণে অবাক হয়। ছোট বৌমা, তুমি তো দেখছি গোল গোল রুটি বানাতে গিয়ে পাগল হয়ে যাবে। তুমি এরকম গোবরের ঘুঁটের মতো রুটিগুলোকে দেওয়ালে মারছো কেন? তুমি এরকম ভাবে জীবনেও গোল রুটি বানাতে পারবে না। কেন? আমাদের পাশের ওই খাটালের কাকিমা কি সুন্দর গোবর দিয়ে দেওয়ালে মেরে মেরে গোল গোল ঘুঁটে বানাচ্ছে, তাহলে দেওয়ালে মেরে মেরে গোল গোল রুটি বানানো যাবে না কেন? হাই কপাল, তুমি ওর কাছ থেকে গিয়ে গোবরের ঘুঁটে বানানো শিখে এসেছো। তোমাকে দয়া করে আর কিচ্ছু করতে হবে না, আমার বড় বৌমাই সব রুটি বানিয়ে দেবে। এভাবেই রত্নাদেবী তার মেসোমশাইয়ের জন্য সমস্ত রুটি বানানোর দায়িত্ব অমলাকে দিয়ে নিজের ঘরে চলে যায়। পরের দিন সন্ধ্যাবেলা রত্নাদেবীর মেসোমশাই শ্যামলবাবু তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। তারা প্রত্যেকে শ্যামলবাবুকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। সকলে মিলে গল্প গুজব করতে থাকে। এমন সময় শ্যামলবাবু বলে,
অনেকটা পথ ট্রেনে করে এসেছি রত্না, খিদের জ্বালায় আমার পেটে ছুঁচোগুলো একেবারে লাফালাফি করছে। আমাকে 100-200টা রুটি পরিবেশন করে দিত, ভালো করে কবজি ডুবিয়ে খেয়ে নিই। 200টা রুটির কথা শুনে রত্না দেবী বিষম খেয়ে ওঠে। আসলে অমলা শ্যামলবাবুর জন্য কেবলমাত্র 100টা রুটি বানিয়ে রেখেছিল, আর সেই রুটি করতে করতেই সে রীতিমতো হাঁপিয়ে ওঠে। রত্না দেবী ও অমলা কিছু না বলেই শ্যামলবাবুকে প্রথমে 100টা গোল রুটি খেতে দেয়। 100টা রুটি খাওয়ার পরও তার কিছুতেই পেট ভরতে চায় না, সে আরো বেশি পরিমাণে টাটকা গরম গরম রুটি খেতে চায়। অন্যদিকে 100টা রুটি বানাতে গিয়ে অমলার হাতের অবস্থাও খুবই খারাপ হয়ে যায়। মা, আমি আগের দিন আপনার কাছে পরীক্ষা দিতে গিয়ে 100টা রুটি বানিয়েছি, তার উপর আজকেও আবার 100টা রুটি বানালাম। আজকে আমি আর পারছি না, আমাকে ক্ষমা করবেন। এবার আমি কি করব? মেসোমশাইকে যদি আগের দিনের বাসি রুটি খাওয়াই তাহলে তো সে বুঝে যাবে। ঠিক এমন সময় শহুরে ছোট বৌমা তার শাশুড়ি মায়ের কাছে আসে। সে নিজের ঘাড়ে আবার গোল গোল রুটি বানানোর দায়িত্ব তুলে নেয়, কিন্তু শাশুড়ি মা কিছুতেই তার উপর বিশ্বাস করতে চায় না। আপনি একদম চিন্তা করবেন না, আপনি দেখুন আজকে আমি আর টেরা বেঁকা রুটি বানাবো না, আমিও বৌদির মতো গোল গোল সুন্দর রুটি বানাবো, তখন আপনি নিজেই আমার প্রশংসা করবেন। ঠিক আছে, যা পারো করো, কিন্তু তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে এসো, যাও। এই বলে রত্না দেবী রান্নাঘর থেকে বাইরে চলে আসে। কিছুক্ষণের মধ্যে রিনিতা প্রায় অনেকগুলো গোল গোল গরম গরম রুটি বানিয়ে নিয়ে আসে। এত সুন্দর গোল এবং সুস্বাদু গরম রুটি দেখে সকলে ভীষণ পরিমাণে অবাক হয়। রত্না দেবী এবং তার বড় বৌমা কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না। বাহ ছোট বৌমা, তুমি তো দারুণ রুটি বানিয়েছো। আগের 100টা রুটির থেকে এই রুটিগুলোর স্বাদ আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। যাও, আমার জন্য আরো রুটি বানিয়ে নিয়ে এসো। আপনি এই রুটিগুলো খেয়ে নিন, আমি এক্ষুনি আরো রুটি বানিয়ে নিয়ে আসছি। এই বলে রিনিতা আবার রান্নাঘরে রুটি বানাতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে সে আরো 50টা গোল গোল রুটি বানিয়ে নিয়ে আসে। এভাবে সে প্রায় কিছুক্ষণের মধ্যেই 300টা রুটি বানিয়ে ফেলে। ছোট বৌমার এত অসাধারণ প্রতিভা দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি হয়। সে রিনিতার অনেক অনেক প্রশংসাও করে। আচ্ছা ছোট, তুই তো আজকে সকাল পর্যন্ত একটাও গোল গোল রুটি বানাতে পারছিলিস না, তাহলে আজকে কিছুক্ষণের মধ্যে এমন কি হয়ে গেল যে তুই এতগুলো সুন্দর সুন্দর রুটি বানিয়ে ফেললি? এই কথাটা আমারও ভীষণ জানার ইচ্ছা। তুমি এবার আমার সামনে সত্যি কথাটা বলো তো দেখি, একেবারে একটা নয় দুটো নয়, গোটা 300টা গোল গোল রুটি কিভাবে বানালে তুমি? রিনিতা তাদের মুখে এমন প্রশ্ন শুনে তাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে দেয়। আজকে সকালে আমি গোল গোল রুটি বানাতে না পেরে যখন হতাশ হয়ে পড়েছিলাম, তখন আমার মা আমাকে ফোন করেছিল। রিনিতার মা পারমিতা দেবী তাকে গোল গোল রুটি বানানোর একটা খুব সুন্দর পরামর্শ দেয়। আরে তুই কলকাতার মডার্ন মেয়ে হয়ে গোল গোল রুটি বানানো নিয়ে চিন্তা করছিস? আমাদের শহরে কত সুন্দর সুন্দর রুটি মেকার পাওয়া যায়, সেই রুটি মেকারে তুই লেচি দিয়ে দিবি আর গোল গরম রুটি এমনি মেশিনে রেডি হয়ে বেরিয়ে আসবে, আর তোকে কোনো পরিশ্রমও করতে হবে না। তাই নাকি মা? তাহলে এটা তো দারুণ ব্যাপার, কিন্তু এই গন্ডগ্রামে কোথায় আমি রুটি মেকার কিনতে পারবো বলো তো? আশেপাশে এখানে তো কোনো ভালো দোকান পর্যন্ত নেই। আরে তোদের গ্রামের বাজারে মনে হয় একটা ছোট্ট ইলেকট্রনিক্সের দোকান আছে, সেই দোকান থেকে গিয়ে একটা রুটি মেকার কিনে নিয়ে চলে আয়, তারপর আর তোকে আর টেরা বেঁকা রুটি বানাতে হবে না। রিনিতা তার মায়ের কথা মতো নিজের স্বামীকে বাজার থেকে একটা রুটি মেকার কিনে নিয়ে আসার কথা বলে। তার স্বামী নিজের বউকে একটা সুন্দর রুটি মেকার কিনে নিয়ে এসে দেয়। সেই রুটি মেকারের সাহায্যেই রিনিতা গোল গোল সুন্দর রুটি সহজেই বানিয়ে ফেলে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। এরকম যে মেশিন আছে সেটা দিয়ে গোল গোল রুটি বানানো যায় তা তো আমি জানতাম না। এবার থেকে আমার পরিবারে এই রুটি মেকার মেশিন দিয়েই রুটি বানানো হবে। আর তোমার এত সুন্দর বুদ্ধির জন্য আমার সোনার হার তোমারই পাওনা। আপনি একেবারে ঠিক কথা বলেছেন মা, এবার থেকে রুটি বানাতে গিয়ে আমারও আর হাত ব্যথা হবে না। রত্না দেবী নিজের ছোট বৌমার উপর খুশি হয়ে তাকে নিজের দামি সোনার হারটা উপহার হিসেবে দিয়ে দেয়। অন্যদিকে অমলার হাত ব্যথা করে কষ্টে বানানো রুটিও বৃথা যায় না। রত্না দেবী নিজের বড় বৌমাকেও একটি সুন্দর বালা উপহার দেয়। সুমিতার রান্না বান্না হয়ে গেলে সে হাতে ফোন নিয়ে ইনস্টাগ্রাম খুলে বিভিন্ন রিল ভিডিও দেখতে পছন্দ করে।
রিল দেখা তার এক প্রকার নেশা বললেই চলে। সেই কারণে সে আজকেও দুপুরবেলা ভিডিও দেখে মজা করে। আর এখন ইনস্টাগ্রাম খুললেই যেই রিল চারিদিকে ঘুরছে তা হলো মোয়ে মোয়ে। এই মোয়ে মোয়ে রিল দেখে সে ভীষণ পরিমাণে আনন্দ পায়। মোয়ে মোয়ে রিলের এতটাই বিশেষত্ব যে কেউ যদি কোনো কাজ করতে গিয়ে ফেসে যায় কিংবা কারোর করা কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ যদি তার উপরে উল্টো হয়ে যায় তাহলে পেছন থেকে লোকজন বলে ওঠে মোয়ে মোয়ে, আর তার সঙ্গে শুরু হয়ে যায় উদম নাচ। ব্যাস তারপর আর কি। যেই না সুমিতা এই মোয়ে মোয়ে রিল দেখে সে নিজেও সেই রিল ভিডিওর মতো মোয়ে মোয়ে বলাই অভ্যস্ত হয়ে পড়ে। এমন সময় সুস্মিতার শাশুড়ি মা কমলা দেবী তার ঘরে আসে। জানো বৌমা, ওই পাড়ার দর্জিটা এতটাই বদমাইশ, আমি বলেছিলাম বিয়ে বাড়িতে পরার জন্য আমার ব্লাউজটা বানিয়ে দিতে যাতে আমাকে সবার থেকে দেখতে সুন্দর লাগে, আর ওই বদমাইশ দর্জি আমাকে একটা বয়স্ক বুড়িদের মতো ব্লাউজ বানিয়ে দিয়েছে। আমি যেই ওকে এই কথাটা বলতে গেলাম তখনই ও বলে নাকি আমার বয়স হয়ে গেছে, তাই আমাকে এরকম ব্লাউজেই মানাবে। শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতার কাছে চলে আসে এক সুবর্ণ সুযোগ। সে লাফ দিয়ে খাট থেকে নেমে পড়ে, তারপর মই মই গান বলে নেচে ওঠে। কিছুতেই সুমিতা তার নাচ থামাতে চায় না। কমলা দেবী সুমিতার এরকম পাগলামি দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। মোয়ে 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 মোয়ে, ইস ওই দর্জির এত বড় সাহস, ও আপনাকে এরকম করে বয়স্ক বললো আর আপনি ওকে কিছুই বলতে পারলেন না। মোয়ে 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 মোয়ে। তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করছো? এরকম মোয়ে মোয়ে বলার মানেটা কি? মাথার স্ক্রুগুলো সম্পূর্ণরূপে ঢিলা হয়ে গেছে তোমার। আরে এই মোয়ে মোয়ে বলা এখন চারিদিকে ট্রেন্ডিং। আপনি এখন এসব কথা বুঝবেন না, কিছুদিন যাক তারপর আপনি নিজেই মোয়ে মোয়ের মানেটা বুঝে যাবেন আর আমার মতো নাচতেও শিখে যাবেন। এভাবেই সুমিতা তার শাশুড়ির সঙ্গে যখনই কোনো ঘটনা ঘটে তখনই সে মোয়ে মোয়ে বলে ওঠে এবং তার সাথে সাথে সে অদ্ভুত রকমের নাচও করে। একদিন সন্ধ্যাবেলা ইনস্টাগ্রামে আবার রিল ভিডিও দেখতে দেখতে সুমিতা বেশ গরম গরম চিকেন পকোড়া ভাজে। চিকেন পকোড়া ভাজা হয়ে গেলে সেই পকোড়াগুলো নিয়ে সে ডাইনিং টেবিলে চলে যায়। টেবিলে বসে নিজের শাশুড়ি মায়ের আসার জন্য সে অপেক্ষা করতে থাকে, কিন্তু কমলা দেবী বান্ধবীর বাড়িতে গিয়ে গল্প করায় সে সুমিতার সঙ্গে বসে চিকেন পকোড়া খাওয়ার কথা ভুলে যায়। মাকে বলেছিলাম আজকে একটু আড্ডা কম মেরে তাড়াতাড়ি বাড়িতে আসতে, একসঙ্গে বসে চিকেন পকোড়া খাবো। বদমাইশ লালি কাকিমার বাড়িতে গেলে মা একেবারেই তাড়াতাড়ি ফিরতে চায় না। দেখি মাকে একবার ফোন করি। সুমিতা তার শাশুড়ি মায়ের মোবাইলে কল করলে কমলা দেবী তার বৌমার ফোনটা ধরে না। সে গল্পে এতটাই মশগুল হয়ে থাকে যে ফোনের দিকে তার নজর পর্যন্ত পড়ে না। প্রায় বেশ কিছুক্ষণ পর কমলা দেবী বাড়িতে ফিরে আসে। ততক্ষণে সুমিতার ভাজা চিকেন পকোড়া ঠান্ডা জল হয়ে যায়। আমার আজকে ভীষণ দেরি হয়ে গেছে বৌমা, তুমি প্লিজ কিছু মনে করো না। আর তুমি তো জানো ওই লালি ওর ছেলে আর মেয়ে চাকরির গল্প শুরু করলে কিছুতেই থামাতে চায় না। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু আপনি এই যে আপনার মোবাইল ফোনটা টেবিলের উপর রেখে দিলেন, মোবাইল ফোনটা বেশ ওজনে ভারী। বলুন আপনার মোবাইল ফোনের এতই ওজন যে সবসময় হাতে নিয়ে ঘোরা যায় না? না না, মোবাইল ফোনের ওজন ভারী হতে যাবে কেন? তুমি যে কি বলো না বৌমা, আমার মোবাইল অনেক হালকা। এই দেখো, চট করে মোবাইল ফোনটা হাতে তুলে নিলাম। আচ্ছা, আপনার মোবাইল ফোনটা যখন এতই হালকা আর মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে দেখতে খুব সুবিধা হয়, তাহলে আমি যখন এতবার করে ফোন করছিলাম তখন নিজের ফোনটা হাতে তুলে দেখেননি কেন? কমলা দেবী তার বৌমার কোনো কথার উত্তর দিতে পারে না। ঠিক এমন সময় বউ শাশুড়ির একটা মোয়ে মোয়ে মুহূর্ত হয়ে যায়। মোয়ে 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 মোয়ে, শাশুড়ি মা মোয়ে মোয়ে। সত্যি আপনাকে মোয়ে মোয়ে ছাড়া আমার আর কিছুই বলার নেই। শাশুড়ি মা কি করবে কিছু বুঝতে না পেরে একা একা বসে ঠান্ডা চিকেন পকোড়াই খায়। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন সুমিতা এবং কমলা দেবী দুজনে মিলে পুলি পিঠে ও পাটিসাপটা বানায়। সেদিন লীলা দেবী তার মেয়ে চন্দনাকে নিয়ে কমলা দেবীদের বাড়িতে আসে। আজকে বাড়িতে বসে বসে ভালো লাগছে না, তাই কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আমি তোমাদের বাড়িতেই গল্প করতে চলে এসেছি। আর আমার মেয়ে সেই কখন থেকে সুমিতা কাকিমার বাড়ি যাব বলে জেদ করছিল, সেই কারণে মেয়েকেও নিয়ে চলে এসেছি। তুমি ভালো মিথ্যা কথা বলতে পারো দেখছি। নিজেই তো আমাকে বললে যে সুমিতা কাকিমাদের বাড়িতে ওনার বৌমা পুলি পিঠে আর পাটিসাপটা রান্না করছে, সেই কারণে ফ্রি ফান্ডে খাওয়ার জন্য তুমি নিজেও এসেছো আর আমাকেও টেনে নিয়ে এসেছো। তুমি তো সেই সকাল থেকে কমলা কাকিমাদের রান্নাঘরের দিকে নাক পেতে দাঁড়িয়েছিলে।
চুপ কর, কি সব ভুলভাল কথা বলছিস? আমার মেয়েটা না খুব ইয়ার্কিবাজ হয়েছে। আমি মোটেই ইয়ার্কি করছি না মা। জানো সুমিতা বৌদি, যখনই আমার মা তোমাদের রান্নাঘর থেকে পিঠের গন্ধ পেয়েছে অমনি আমাকে নিয়ে চলে এসেছে, আর এখন নানান রকম বাহানা করা হচ্ছে। এই শুনে সুমিতার কাছে একেবারে সোনাই সোহাগা হয়ে যায়। এর থেকে ভালো ময়ে ময়ে মুহূর্ত আর হতে পারে না। সুমিতা সঙ্গে সঙ্গে ময়ে ময়ে গান গেয়ে নেচে ওঠে। মোয়ে 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 মোয়ে। তোমার যখন এতই পিঠে আর পাটিসাপটা খাওয়ার ইচ্ছা ছিল তাহলে তুমি মাকে বা আমাকে বলতেই পারতে। আমরা কি বলেছিলাম যে তোমাকে আমরা পিঠে খাওয়াবো না? বেকার মিথ্যা কথা বলতে গিয়ে পুরো মোয়ে মোয়ে হয়ে গেলে যে। সুমিতার এমন কথা শুনে লীলা দেবী কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। তোমার বৌমার মাথায় কি ছিট আছে? কেমন অদ্ভুত ভাবে নাচছে আর কি সব ময়ে ময়ে বলছে। এসব আবার কোন দেশের ভাষা? আমার আর এক মুহূর্ত তোমাদের বাড়িতে দাঁড়াতে ইচ্ছা করছে না। হ্যাঁ, এখন তো এসব বলে পালানোর চেষ্টা করবেন, কারণ আপনি তো ফেঁসে গেছেন আর আপনার পিঠে খাওয়া হলো না, আর তার উপর আপনার সাথে এরকম ময়ে ময়ে হয়ে গেল। চন্দনা ছোট বাচ্চা হলেও সে সব সময় ফোন নিয়ে ঘাটাঘাটি করে বলে সে সুমিতার কথা চট করে ধরে ফেলে। সেও সুমিতার সঙ্গে একই রকম ভাবে ময়ে ময়ে গান গেয়ে নাচ করতে শুরু করে দেয়। বৌদি, তুমি একেবারে ঠিক কথা বলেছো। আমার মা সত্যি আজকে পুরো ময়ে ময়ে হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। লীলা দেবী সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না। সে নিজের মেয়েকে টানতে টানতে নিয়ে চলে যায়। কিন্তু আজকে কমলা দেবী এবং সুমিতার চোখের সামনে যে হাস্যকর কাণ্ডটা ঘটলো তাতে কমলা দেবী বেশ মজাই পায়। তোমার এই ময়ে ময়ে আমি বুঝতে পারি না ঠিকই, কিন্তু আজকে সত্যি তোমার এই ময়ে ময়ে বলাটা খুব কাজে লেগেছে বোধহয়। লীলার মুখটা একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। আজকে বাড়ি ফিরে চন্দনার কপালে ভালো মতো আছে। সত্যি কথা বলার জন্য লীলা ওর মেয়েকে লাঠি পিঠা করবে। আমারও বলতে ইচ্ছে করছে ময়ে ময়ে, আর নাচতেও ইচ্ছে করছে বৌমা। এই তো আপনিও আমার মতো ময়ে ময়ে বলা শিখে গেছেন তাহলে। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন সুমিতা এবং কমলা দেবী দুজনে মিলে ক্রিসমাসের শপিং করতে বেরোয়। তারা শহরের সবচেয়ে বিখ্যাত শপিং মলে নিজেদের জন্য দুটো গাউন কিনতে যায়। কমলা দেবী এবং সুমিতা নিজেদের পছন্দ মতো গাউন সিলেক্ট করে। এমন সময় তারা দেখে রোশনি নামে একটি মেয়ে ঠান্ডায় গায়ে শাল চাপা দিয়ে সেই দোকানে ঢুকে নিজের জন্য গাউন পছন্দ করছে। এই মেয়ে, ওই দোকানের উঁচুতে যে গাউনটা ঝোলানো আছে ওই গাউনটা আমাকে একটু পেরে দাও তো দেখি। তুমি তো বেশ লম্বা চওড়া আছো, তোমার অত দূরে হাত চলে যাবে, কিন্তু আমরা বেটে খাটো মানুষ, আমাদের অত দূর হাত যাবে না। না না, আমি উঁচু থেকে আপনাকে গাউন পেরে দিতে পারবো না। এই দোকানে অনেক স্টাফ আছে, আপনি তাদেরকে বলুন আপনাকে হেল্প করে দেবে, কিন্তু আমি আপনাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না। বাবা, তোমার তো দেখছি ভারী ধোপার চুলের মতো মুখ আছে। একটা গাউন দিতে বলেছে বলে কত কথা শুনিয়ে দিলে, একটু না হয় গাউনটা পেরেই দিতে, তাতে কি তোমার হাত দুটো ক্ষয়ে যেত? একেবারে আমার হাত নিয়ে কোনো কথা বলবেন না। আর আপনি বা কম কিসের? এই বুড়ি বয়সে ওরকম কচিদের মতো গাউন পরবেন আর সেই গাউন আমাকে নামিয়ে দিতে বলছেন। আর যখন আমি না করে দিলাম তার উপর আবার আমার হাত নিয়ে কথা। কমলা দেবীর সঙ্গে ওই মেয়েটিকে ঝগড়া করতে দেখে সুমিতা বলে, আরে মা, আপনি ওনার সঙ্গে ঝগড়া করছেন কেন? এত বড় শপিং মলে এরকম শাড়ির মতো চিৎকার করে বস্তি পার্টিদের মতো ঝগড়া করবেন না। ও, তুমি শুধু আমার ঝগড়া করাটা দেখলে বলো, আর মেয়েটাকে কখন থেকে বলছি যে আমাকে উঁচু থেকে গাউনটা নামিয়ে দিতে, তবুও আমার কথা শুনছে না, আবার তার উপর আমাকে বুড়ি বলে অপমান করছে। আচ্ছা ঠিক আছে, আমি স্টাফকে ডাকছি, দাঁড়ান। হ্যাঁ ডাকুন। আমিও আপনার শাশুড়ি মায়ের নামে এই দোকানের স্টাফদের কাছে কমপ্লেন করব যে উনি অন্যান্য কাস্টমারদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন। এসব তর্কাতর্কির মধ্যে দোকানের স্টাফও সেখানে এসে উপস্থিত হয়। কমলা দেবী উত্তেজিত হয়ে রোশনির খারাপ ব্যবহারের কথা স্টাফকে জানিয়ে দেয়। আপনার দোকানের এই কাস্টমার এমন করছে যেন ওর 2 হাত কাটা, আর সেই কারণে ও বলছে যে আমাকে নাকি উঁচু থেকে গাউন নামিয়ে দিতে পারবে না। এমন অভদ্র কাস্টমার দোকানে অ্যালাউ করেন কেন? আপনি কি সব বলছেন ম্যাডাম? রোশনিদি আমাদের দোকানের মালিকের মেয়ে, আর ওনার সত্যিই 2 হাত কাটা, তাই উনি সবসময় হাত চাপা দিয়ে ঘুরে বেড়ায়, আর সেই কারণেই তো উনি আপনাকে গাউন নামিয়ে দিতে পারেননি। স্টাফের এমন কথা শুনে কমলা দেবী ও সুমিতা ভীষণ অবাক হয়। রোশনির এরকম হাত না থাকার কথা শুনে তাদের দুজনেরই খুবই খারাপ লাগে।
এই দেখুন, অ্যাক্সিডেন্টে আমার দুটো হাত কেটে বাদ পড়ে গেছে, সেই কারণে আমি আপনাকে সাহায্য করতে পারিনি। আর আপনি আমার অবস্থা না বুঝে আমাকে যা নয় তাই বলে অপমান করলেন। আর আমি কখনো এই দোকানের মালিকের মেয়ে হওয়ার পরিচয় দিই না। আমার হাত কাটা থাকার কথা কাউকে বলতে বারণ করে দিয়েছি আমি, কিন্তু আপনি আজকে যা করলেন তাতে স্টাফ আপনাকে সত্যি কথা বলতে বাধ্য হলো। এমন কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। সে যে কি বলে ক্ষমা চাইবে বুঝতে পারে না। কিন্তু সুমিতার আর এখানে মোয়ে মোয়ে বলা ছাড়া কি বা থাকতে পারে। সুমিতা সঙ্গে সঙ্গে মোয়ে মোয়ে গান গেয়ে নেচে ওঠে। আপনি আবার মোয়ে মোয়ে করে দিলেন তো মা। আপনাকে যে আমি কি বলবো বুঝে পাচ্ছি না। সবসময় এরকম মোয়ে মোয়ে মুহূর্ত তৈরি করে দিলে যে খুব মুশকিল। মোয়ে মোয়ে। ধ্যাত, তুমি রাখো তো তোমার এই মোয়ে মোয়ে। আমার আর মোটে এসব কথাবার্তা পছন্দ হচ্ছে না। কিন্তু সুমিতার এরকম মোয়ে মোয়ে গান গাওয়া এবং নাচ করা দেখে রোশনির খুবই ভালো লাগে। না না, আপনি এরকম গান করা আর নাচা বন্ধ করবেন না। আমার এই রিলটা খুব পছন্দের, কিন্তু জানেন আমার হাত নেই বলে আমি একেবারে এরকম মোয়ে মোয়ে কাউকে বলতেও পারি না আর নেচে উঠতেও পারি না। আপনি আমাকে শেখাবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, না শেখানোর কি আছে। আর হাত নেই বলেছি মই মই গান গেয়ে নাচা যাবে না এরকম কোনো ব্যাপার নেই। এই যে মই মই গান বলে গাওয়া আর নাচা একটা আলাদাই অনুভূতি। সেই কারণে আপনি ভেতর থেকে মই মই বলে গান গাইতে পারবেন আর নাচতেও পারবেন। এই বলে সুস্মিতা রোশনিকে মোয়ে মোয়ে বলে গান গাওয়া এবং নাচা শেখাতে শুরু করে। প্রথমে হাত না থাকার কারণে রোশনির মোয়ে মোয়ে বলে নাচতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়, কিন্তু ধীরে ধীরে সেই নাচ এবং মোয়ে মোয়ে গান সে রপ্ত করে নেয়। তারপর থেকে রোশনি ও সুমিতার মতো সবসময় মোয়ে মোয়ে বলে গান গেয়ে নেচে ওঠে।